যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কি 10টি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চলেছে ইরান? কারণ এরই মাঝে ইরানের সরকারের শীর্ষ মহল অভিযোগ করেছে যে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে যুদ্ধের ময়দানে উত্তাপ ছড়ানোর পায়তারা চালাচ্ছে মার্কিন প্রশাসন। তবে তাদের সেই চক্রান্তের বিরুদ্ধে সমান জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। তাহলে কি পারমাণবিক অস্ত্রের সফল পরীক্ষা চালিয়ে ফেলেছে ইরান? জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA বহুবার দাবি করেছে যে ইরানের কাছে থাকা বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম দিয়ে অন্তত 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করা সম্ভব। কিন্তু এ সম্পর্কে তেহরানের বর্তমান অবস্থান আসলে কি? নাতানস, ইস্পাহান ও ফোর্দো সহ ইরান জুড়ে থাকা দেশটির বিভিন্ন পারমাণবিক কেন্দ্রকে গুঁড়িয়ে দেওয়ার শপথ নিয়ে দেশটির বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে বহুবার যুদ্ধে জড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বাংকার বাস্টার বোমা ফেলে সেই স্থাপনাগুলো ধ্বংস করারও পায়তারা চালিয়েছিল মার্কিনিরা, কিন্তু তাতেও সফল হতে পারেনি ইহুদিবাদীরা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের অপশক্তির বিরুদ্ধে মাথা উঁচু করে আবারও ঘুরে দাঁড়িয়েছে তেহরান। ইরানের কাছে এমন লজ্জাজনক পরাজয়ের পরেও দেশটির বিরুদ্ধে বিভিন্ন ধরনের চক্রান্তমূলক তৎপরতা চালানো এখনও বন্ধ করেনি মার্কিন প্রশাসন। হরমুজ প্রণালীর দখল নেওয়া সহ ইরানের তেল সমৃদ্ধ অঞ্চল খার্ক দ্বীপের নিয়ন্ত্রণ নিতে মরিয়া যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তেহরান কি মার্কিন শাসকের সেই স্বপ্ন পূরণ হতে দেবে? ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের চক্রান্ত করছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ এসেছে তেহরান থেকে। এ প্রসঙ্গে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের জ্যেষ্ঠ সদস্য ফাদা হোসেন মালেকি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে কোনো সাংঘর্ষিক পদক্ষেপ বেছে নিতে পারেন। ইরানের বিরুদ্ধে যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্র, তবে তা পুরো বিশ্বকেই একটি বিপজ্জনক যুদ্ধের মুখে ঠেলে দেবে। আর তেহরানও মার্কিনীদের ব্যবহৃত অস্ত্রের বিরুদ্ধে সমান জবাব দিতে প্রস্তুত আছে। কিন্তু কোন ধরনের অস্ত্র নিয়ে প্রস্তুতি সেরেছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGC? সাম্প্রতিক সময়ে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA এর প্রধান রাফায়েল গ্রসি দাবি করেছেন যে বিশেষ একটি স্থানে 60%-এরও বেশি মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে গচ্ছিত রেখেছে ইরান, যা 90% মাত্রায় সমৃদ্ধ করলে দেশটি কমপক্ষে 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে। যদিও তেহরান এতদিন ধরে দাবি করে আসছিল যে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে শুধুমাত্র বেসামরিক খাতের উন্নয়ন করছে ইরান। তাহলে হঠাৎ করেই পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে ইরানকে ঘিরে নানান জল্পনা কল্পনা কেন সৃষ্টি হচ্ছে? ইরান যে পারমাণবিক অস্ত্র ইস্যুতে নিজেদের মতবাদ পরিবর্তন করতে চলেছে তার ইঙ্গিত মিলেছে দেশটির জ্যেষ্ঠ ধর্মীয় নেতা মোহাম্মদ নবী মুসাভিফারদের মুখ থেকেই। এ সম্পর্কে সম্প্রতি তিনি বলেছেন, শত্রুরা যদি আমাদের বিরুদ্ধে আগ্রাসন বৃদ্ধি করে, তাহলে পারমাণবিক অস্ত্র হাতে তুলে নেবে ইরানের সামরিক বাহিনী। আমাদের পারমাণবিক কর্মসূচি একটি অভ্যন্তরীণ বিষয়, এটিকে ঘিরে ভিন্ন কোনো দেশের নাক গলানো উচিত নয়। যদিও সাম্প্রতিক যুদ্ধে ইরানের কঠোর পাল্টা প্রতিক্রিয়ার মুখে যুক্তরাষ্ট্র এখন আত্মসমর্পণের প্রায় কাছাকাছি চলে এসেছে। Breaking news, Angela Cook Circle. বিশ্লেষকদের দাবি, ইরানের পারমাণবিক কার্যক্রমকে ঘিরে সঠিক কোনো তথ্য নেই পশ্চিমাদের কাছে। আর ঠিক এ কারণেই দেশটির বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়ার সাহস দেখাতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ইরান যদি সত্যি সত্যি পারমাণবিক অস্ত্র তৈরিতে সফল হয়, তাহলে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যই বদলে যাবে, এমনটাই মত বিশ্লেষকদের। ইরানের ওপর যদি যুক্তরাষ্ট্র পারমাণবিক হামলা চালায় তাহলে কি হবে? শুধু একটি দেশ নয়, পুরো বিশ্বই কি তখন ঢুকে পড়বে ভয়াবহ এক যুদ্ধের মধ্যে?
ইরানের এক শীর্ষ আইন প্রণেতা সরাসরি সতর্ক করেছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর পারমাণবিক অস্ত্র ব্যবহার করে তাহলে তেহরানও বসে থাকবে না। হামলার মাত্রা অনুযায়ী দেওয়া হবে সমান শক্তির পাল্টা জবাব। কিন্তু এখানেই তৈরি হয়েছে সবচেয়ে বড় রহস্য। ইরানের সেই পাল্টা জবাব কি পরমাণু অস্ত্রেই আসবে, নাকি তেহরানের হাতে রয়েছে এমন অন্য কোনো সামরিক বিকল্প যার কথা এখনো প্রকাশ্যে জানানো হয়নি? সম্প্রতি স্থানীয় একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই বিস্ফোরক বক্তব্য দেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিটির সদস্য ফাদা হোসেন মালিকি। মালিকির বক্তব্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তিনি ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকার কথা সরাসরি বলেননি, কিন্তু তিনি যে বার্তা দিয়েছেন তা যথেষ্ট কঠোর। তার ভাষায়, ইরানের উপর যে ধরনের অস্ত্র দিয়েই হামলা করা হোক না কেন, তেহরানও সেই মাত্রায় জবাব দেবে। অর্থাৎ যুক্তরাষ্ট্র যদি প্রচলিত অস্ত্র ব্যবহার করে, ইরানের পাল্টা জবাবও হবে সামরিক শক্তিতে। আর যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়, সেখানেই তৈরি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। কারণ মালিকি শুধু পাল্টা জবাবের কথা বলেননি, তিনি বলেছেন ইরানের হাতে সামরিক প্রতিক্রিয়ার জন্য বহু গোপন ও শক্তিশালী বিকল্প রয়েছে। তাহলে সেই বিকল্পগুলো কি? ইরান কি এমন কোনো সামরিক সক্ষমতা তৈরি করেছে যার বিষয়ে এখনো পুরোপুরি জানে না বিশ্ব, নাকি এটি মূলত যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতির কথা স্মরণ করিয়ে দেওয়ার একটি কৌশলগত বার্তা? এই প্রশ্নের উত্তর সরাসরি দেননি মালিকি, তবে তিনি একটি বিষয় স্পষ্ট করেছেন, তেহরান এখন আর শুধুই আত্মরক্ষামূলক অবস্থানে থাকতে চায় না, তার দাবি ইরান এখন আক্রমণাত্মক প্রতিরোধের নীতি গ্রহণ করেছে। আর এখানেই যুক্তরাষ্ট্রের জন্য তৈরি হচ্ছে নতুন হিসেব, কারণ ইরান মনে করছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে কোনো ভুল পদক্ষেপের সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তবে মালিকির ধারণা, ট্রাম্প এমন কোনো পদক্ষেপ নেওয়ার সাহস দেখাবেন না, কারণ ইরানের উপর পারমাণবিক হামলা চালানো হলে এর প্রতিক্রিয়া শুধু তেহরান বা ওয়াশিংটনের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, পুরো বিশ্ব ভয়াবহ এক যুদ্ধের দিকে এগিয়ে যেতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, কেন এমন পরিস্থিতির কথা উঠছে? কারণ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা এখনো পুরোপুরি শেষ হয়নি। দুই দেশের মধ্যে চলমান আলোচনা স্থগিত রয়েছে। মালিকির অভিযোগ, ওয়াশিংটন আগের সমঝোতার শর্ত মানছে না এবং দেওয়া প্রতিশ্রুতিও রক্ষা করছে না। তার বক্তব্য, যুক্তরাষ্ট্র যদি আগের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে তাহলে ইরান আর কোনো আলোচনাই বসবে না, আর এর ফলে হরমুজ প্রণালী সহ বিভিন্ন আঞ্চলিক সংকটও অমীমাংসিত থেকে যেতে পারে। হরমুজ প্রণালী, যে জলপথ দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল পরিবহন করা হয়, সেটি নিয়ে এমনিতেই রয়েছে তীব্র উদ্বেগ। তাই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক উত্তেজনা আবারও বাড়লে এর প্রভাব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, আঞ্চলিক নিরাপত্তা থেকে শুরু করে বৈশ্বিক জ্বালানি বাজার সবকিছুর ওপরই পড়তে পারে বড় ধরনের প্রভাব। এর মধ্যেই ওমানের মধ্যস্থতায় চলা আলোচনা নিয়েও ইরানের অবস্থান স্পষ্ট করেছেন মালিকি। তিনি জানিয়েছেন, ওই আলোচনাকে ইরান আলাদা একটি প্রক্রিয়া হিসেবে দেখছে এবং সেখানে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ তেহরান নাকচ করেছে। অর্থাৎ একদিকে আলোচনা নিয়ে অনিশ্চয়তা, অন্যদিকে সামরিক প্রতিক্রিয়ার কঠোর হুঁশিয়ারি। দুইয়ের মাঝখানে দাঁড়িয়ে আছে যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক। Breaking news, Angela Cook Circle. আর সেই সম্পর্কে সবচেয়ে ভয়ঙ্কর সম্ভাবনাটি হচ্ছে, যদি সামরিক সংঘাত আবার এমন পর্যায়ে পৌঁছে যায় যেখানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রশ্ন সামনে আসে, তখন পরিস্থিতি কোন দিকে যাবে সেটি এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। হঠাৎ করেই ইরানের বিরুদ্ধে ডি-ডে ঘোষণা করে আর কোন ধরনের সাংঘর্ষিক পদক্ষেপ বেছে নিতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? কোনোদিন পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না ইরান, এমন হুঁশিয়ারি আবারও দিয়েছেন যুক্তরাষ্ট্রের শাসক। তবে কি যুদ্ধের ময়দানে এবার ছড়াতে চলেছে ভিন্ন ধরনের উত্তাপ? ইরানের বিরুদ্ধে ভয়াবহ পদক্ষেপ নিতে চলেছে যুক্তরাষ্ট্র, এমনই ইঙ্গিত মিলেছে ট্রাম্পের কাছ থেকে। প্রশ্ন হলো, মার্কিন সম্ভাব্য আগ্রাসন ঠেকাতে কোন ধরনের প্রস্তুতি নিয়েছে ইরানের সামরিক বাহিনী?
ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের চক্রান্ত করছে যুক্তরাষ্ট্র এমন অভিযোগ এসেছে তেহরান থেকে। এ প্রসঙ্গে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের জ্যেষ্ঠ সদস্য ফাদা হোসেন মালেকি সম্প্রতি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প যে কোনো সাংঘর্ষিক পদক্ষেপ বেছে নিতে পারেন। ইরানের বিরুদ্ধে যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্র, তবে তা পুরো বিশ্বকেই একটি বিপজ্জনক যুদ্ধের মুখে ঠেলে দেবে। আর তেহরানও মার্কিনীদের ব্যবহৃত অস্ত্রের বিরুদ্ধে সমান জবাব দিতে প্রস্তুত আছে। টানটান এই উত্তেজনার মাঝেই ইরান ইস্যুতে পুনরায় কঠোর অবস্থানে যাওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। এ প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, এ যাবৎকালের সবচেয়ে বিধ্বংসী অর্থনৈতিক চাপ ইরানের বিরুদ্ধে প্রয়োগ করতে চলেছে যুক্তরাষ্ট্র। এটি হবে অর্থনৈতিক ডি-ডে। অন্য কোনো দেশ ইরানকে সাহায্য করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। 20 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য জেরুজালেম পোস্ট। এদিকে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে যে ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথেই রয়েছে, সেই শঙ্কার ছাপ পুনরায় ফুটে উঠেছে ট্রাম্পের মাঝে। তাই তো মার্কিন শাসক বলেছেন, ইরান কোনোদিন পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারবে না। ট্রাম্পের এমন হুঁশিয়ারিমূলক মন্তব্যের পরই অবশ্য তাকে একহাত নিয়েছে ইরানের সামরিক বাহিনীর সাথে সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমগুলো। মার্কিনীদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা এড়ানোর বিকল্প পদ্ধতি আগেই তৈরি করে রেখেছে তেহরান, এমনটি জানিয়ে তাসনিম নিউজ ও ফার্স সংবাদ সংস্থার বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে যে ইতিপূর্বে ইরান ইস্যুতে একই ধরনের ষড়যন্ত্রমূলক পদক্ষেপ গ্রহণ করেছিল মার্কিন প্রশাসন, কিন্তু তেহরানের তিল পরিমাণ ক্ষতি করতে পারেনি তারা। যুক্তরাষ্ট্র মূলত ইরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধের পথকেই বেছে নিয়েছে, তবে তাতেও ব্যর্থ হবে মার্কিনীরা। কিন্তু প্রশ্ন হলো, পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে নিজেদের মতাদর্শ কি পরিবর্তন করেছে ইরান? মধ্যপ্রাচ্যে মার্কিন শক্তিকে মোকাবিলায় ভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়ার ইঙ্গিত দিয়েছে ইরান। এক্ষেত্রে দেশটি যে পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে নিজেদের মতাদর্শ পরিবর্তন করতে চলেছে, সে সম্পর্কেই বিস্তারিত তথ্য তুলে ধরেছেন ইরানের জ্যেষ্ঠ ধর্মীয় নেতা মোহাম্মদ নবী মুসাভি ফার্দ। এ প্রসঙ্গে তিনি বলেছেন, শত্রুরা যদি আমাদের বিরুদ্ধে আগ্রাসন বৃদ্ধি করে, তাহলে পারমাণবিক অস্ত্র হাতে তুলে নেবে ইরানের সামরিক বাহিনী। আমাদের পারমাণবিক কর্মসূচি একটি অভ্যন্তরীণ বিষয়, এটিকে ঘিরে ভিন্ন কোনো দেশের নাক গলানো উচিত নয়। ইরানের বিরুদ্ধে সকল প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর এবার দেশটির বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক পদক্ষেপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের এই নতুন অর্থনৈতিক কৌশল নিয়েও রীতিমতো উপহাস করছে ইরান। ট্রাম্পের কঠোর অর্থনৈতিক কৌশলকে গোনাই ধরছে না দেশটি। তবে কি ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নতুন কৌশলটিও ব্যর্থ হবে? ইরানে আরও বড় পরাজয়ের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে আরও কঠোর সামরিক অভিযানের হুমকি, দেশটির জ্বালানি ও বিদ্যুৎ অবকাঠামোকে ধসিয়ে দেওয়ার হুমকি, কিংবা এক রাতের মাঝেই পুরো ইরানি সভ্যতাকে ধ্বংস করে দেওয়ার হুমকির পরও ইরান আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। যুক্তরাষ্ট্রের যে কোনো ধরনের হুমকি ইরান শুধু যে সফলতার সাথেই মোকাবিলা করছে তাই নয়, নতুন যে কোনো হুমকির জবাব কিভাবে দেয়া হবে সে বিষয়েও যুক্তরাষ্ট্রকে কঠোরভাবে সতর্কও করে দিচ্ছে দেশটি। তবে এত কিছুতেও ক্ষান্ত হননি মার্কিন প্রেসিডেন্ট। এবার ইরানের বিরুদ্ধে ঘোষণা করেছেন নতুন অর্থনৈতিক কৌশল। এই কৌশলের মাধ্যমে ইরানকে অর্থনৈতিকভাবে একেবারে পঙ্গু করার চিন্তা ভাবনা করছেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দেন তিনি, যার নাম দিয়েছেন অর্থনৈতিক ডি-ডে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে তুলে ধরে এই খবর। নতুন অর্থনৈতিক কৌশলটি সম্পর্কে ট্রাম্প বলেন, এটি হবে অভূতপূর্ব মাত্রার অর্থনৈতিক যুদ্ধ এবং চরম বিচ্ছিন্নতা, অর্থাৎ বিশ্বের অর্থনৈতিক ব্যবস্থা থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করার মাধ্যমে এবার ইরানকে কাবু করার কৌশল নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। পোস্টে তিনি পৃথিবীর সকল দেশকেই ইরানের সাথে সকল ধরনের অর্থনৈতিক এবং ব্যবসায়িক সম্পর্ক স্থাপনের বিষয়ে সতর্ক করে দেন। পোস্টে ট্রাম্প আরও দাবি করেন, ইরানের নৌবাহিনী শেষ, বিমান বাহিনী ধ্বংস, সামরিক কারখানাগুলো এখন ধ্বংসস্তূপ, মুদ্রা মূল্যহীন এবং ইরান এখন একটি সুতোর উপর ঝুলছে।
তবে ট্রাম্পের এমন দাবি নিয়ে রীতিমতো উপহাস করছে ইরান। ইরানের নেতৃত্বের কাছ থেকেও ভেসে আসছে উপহাসের সুর। সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ইরানের সংবাদ মাধ্যমগুলো একযোগে ট্রাম্পের মন্তব্যকে ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেছে। সংবাদ মাধ্যমগুলো ব্যঙ্গাত্মকভাবে বলছে, হ্যাঁ, ইরানের সামরিক সক্ষমতা পঙ্গু হয়ে গেছে এবং দেশটির অর্থনীতি প্রায় সম্পূর্ণ পতনের দ্বার প্রান্তে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সদ্য ঘোষিত অর্থনৈতিক ডিডেকে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয় থেকে মনোযোগ সরানোর একটি কৌশল বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে আরাকচি বলেন, যুক্তরাষ্ট্রের অভূতপূর্ব ঋণ ও ক্রমবর্ধমান সুদের খরচ থেকে মনোযোগ সরানোর জন্যই এই পদক্ষেপ নিয়েছেন ট্রাম্প। একই সাথে আগের কৌশলগুলোর মতো এবারের কৌশলও যে কেবল যুক্তরাষ্ট্রের পরাজয়ই ডেকে আনবে সে বিষয়ে আগেভাগে সতর্ক করে দিয়েছেন আরাকচি। ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদিও ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার প্রতিক্রিয়ায় একই সুরে বলেছেন, হিসাবে ভুল হয়েছে। গরিবাবাদি আরও বলেন, ইরানের সঙ্গে আরও বড় পরাজয়ের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। পারমাণবিক অস্ত্রধারী দেশ হিসেবে নিজেদের অবস্থান কি তৈরি করতে যাচ্ছে ইরান? কারণ সাম্প্রতিক সময়ে এমন ইঙ্গিতই দিয়েছে দেশটির সরকারের শীর্ষ মহল। কিন্তু মার্কিনীদের চোখ ফাঁকি দিয়ে এই মারণাস্ত্রের সফল পরীক্ষা কি চালাতে পারবে তেহরান? এরই মাঝে জানা গেছে, ইরানকে বাগে আনার চূড়ান্ত পদক্ষেপ হিসেবে দেশটির বিরুদ্ধে পারমাণবিক বোমা ব্যবহার করতে পারে যুক্তরাষ্ট্র, এমন শঙ্কাই বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। তাহলে কি সমৃদ্ধ ইউরেনিয়ামগুলোকে এবার সামরিক খাতেই ব্যবহার করতে চলেছে তেহরান? প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র ইসরায়েলের দফায় দফায় হামলা সত্ত্বেও এখনো ঠিক কিভাবে টিকে আছে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো? মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির বিরুদ্ধে শক্ত অবস্থান বজায় রাখতে ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বৃদ্ধি করছে ইরান। শত্রুপক্ষকে কৌশলগতভাবেই চমক দেখাবে তেহরান, যার জন্য হয়তো মোটেও প্রস্তুত নয় মার্কিন প্রশাসন। সম্প্রতি এমন হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির জ্যেষ্ঠ কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইয়াদুল্লাহ জাভানি। কিন্তু হঠাৎ করেই কি এমন চমক দেখাতে চলেছে ইরান, যাকে ঘিরে তোলপাড় পশ্চিমা বিশ্ব? ইরানের কাছে থাকা ৬০% মাত্রার বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়ামকে ঘিরে বহুদিন ধরেই শঙ্কা প্রকাশ করে আসছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। তাদের দাবি, বেসামরিক খাতের উন্নয়নের জন্য এত পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়ামের কোনো প্রয়োজন নেই। পশ্চিমাদের আড়াল করে রেখে পারমাণবিক অস্ত্র তৈরির কাজ চালাচ্ছে তেহরান। যদিও ইরানের সরকার বহুবার দাবি করেছে যে সমৃদ্ধ ইউরেনিয়াম ব্যবহার করে সামরিক খাতের উন্নয়ন করার কোনো লক্ষ্য নেই দেশটির। তবে কি এবার নিজেদের মতাদর্শে পরিবর্তন আনতে চলেছে তেহরান? ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের চক্রান্ত করছে যুক্তরাষ্ট্র, এমন অভিযোগ এসেছে তেহরান থেকে। এ প্রসঙ্গে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিশনের জ্যেষ্ঠ সদস্য ফাদা হোসেইন মালেকি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো সাংঘর্ষিক পদক্ষেপ বেছে নিতে পারেন। ইরানের বিরুদ্ধে যদি পারমাণবিক অস্ত্র ব্যবহার করে যুক্তরাষ্ট্র, তবে তা পুরো বিশ্বকেই একটি বিপজ্জনক যুদ্ধের মুখে ঠেলে দেবে। আর তেহরানও মার্কিনীদের ব্যবহৃত অস্ত্রের সমান জবাব দিতে প্রস্তুত আছে। কিন্তু যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আগ্রাসনের পাল্টা জবাবে কোন অস্ত্র ব্যবহার করবে ইরান? যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্রের জবাব দিতে ইরানের কাছে একাধিক বিকল্প রয়েছে, এমনটি জানিয়ে মালেকি আরও বলেছেন, ইরানের অনেক অস্ত্র এবং সামরিক সক্ষমতা এখনও প্রকাশ করা হয়নি। আমরা প্রতিরক্ষামূলক অবস্থান থেকে সরে এসে বর্তমানে সক্রিয় ও আক্রমণাত্মক পর্যায়ে প্রবেশ করেছি। তাই যুক্তরাষ্ট্র যে অস্ত্রই ব্যবহার করুক না কেন, ইরান তার উচিত জবাব দেবে। তবে ইরানের কাছে থাকা সমৃদ্ধ ইউরেনিয়ামগুলো এখন ঠিক কী অবস্থায় আছে সে সম্পর্কে নিশ্চিত কোনো তথ্যই জানে না জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA। কারণ সাম্প্রতিক সময়ে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সম্মিলিত আগ্রাসন শুরুর পর
IAEA এর প্রতিনিধিদের উপর নিষেধাজ্ঞা জারি করে তেহরান। ফলে ইরানের পারমাণবিক কেন্দ্রগুলো পরিদর্শনে বাধার মুখে পড়েছে জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থাটি। Breaking news. Airtel এখন Circle. বিশ্লেষকরা বলছেন, মার্কিন আগ্রাসন প্রতিহত করতে চূড়ান্ত পদক্ষেপ হিসেবে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর জন্য জোর দাবি উঠছে ইরানের সামরিক বাহিনীর মাঝে। এমনকি দেশটির জ্যেষ্ঠ ধর্মীয় নেতা মোহাম্মদ নবী মুসাভি ফার্দ সম্প্রতি হুঁশিয়ার করেছেন যে যুক্তরাষ্ট্রের আগ্রাসী আচরণ বৃদ্ধি পেলেই পারমাণবিক অস্ত্রে হাত দেবে তেহরান। মধ্যপ্রাচ্যে কি সত্যি বদলে যাচ্ছে ক্ষমতার সমীকরণ? যে অঞ্চলকে নিয়ন্ত্রণে রাখতে কয়েক দশক ধরে সামরিক ঘাঁটি, যুদ্ধজাহাজ আর বিপুল সামরিক উপস্থিতি ধরে রেখেছে যুক্তরাষ্ট্র, সেই মধ্যপ্রাচ্য থেকেই কি এবার ধীরে ধীরে পিছিয়ে যাওয়ার পথ খুঁজছে ওয়াশিংটন? ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের ভাষ্য, মধ্যপ্রাচ্যে শুরু হয়েছে একটি নতুন আঞ্চলিক ব্যবস্থা, আর এই নতুন বাস্তবতায় বিদেশি পরাশক্তিগুলোর প্রভাব দ্রুত কমে যাচ্ছে। শুধু তাই নয়, গালিবাফের দাবি, যুক্তরাষ্ট্র এখন এই অঞ্চল থেকে সম্মানজনকভাবে বিদায় নেওয়ার পথ খুঁজছে। কিন্তু কেন এমন দাবি করলেন ইরানের পার্লামেন্ট স্পিকার? মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যে কি সত্যি বড় কোনো পরিবর্তন শুরু হয়েছে? আর যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সামরিক আধিপত্য কি এবার প্রশ্নের মুখে? গালিবাফ মনে করেন, একসময় যেসব বিদেশি শক্তি এই অঞ্চলের দেশগুলোর সম্পর্ক, নিরাপত্তা ও রাজনৈতিক সিদ্ধান্তে বড় ধরনের প্রভাব রাখত, তাদের সেই প্রভাব এখন দ্রুত কমে যাচ্ছে। অর্থাৎ গালিবাফের বক্তব্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের দেশগুলো এখন নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করার দিকে এগোচ্ছে। আর এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান। কারণ তেহরানের দৃষ্টিতে সাম্প্রতিক সংঘাত শুধু একটি যুদ্ধ নয়, এটি মধ্যপ্রাচ্যের পুরনো ক্ষমতার কাঠামো বদলে দেওয়ার একটি সুযোগও তৈরি করেছে। আর এই জায়গাতেই গালিবাফের বক্তব্যটি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি বলছেন, বিদেশি শক্তির হস্তক্ষেপ কমছে আর আঞ্চলিক দেশগুলোর পারস্পরিক সম্পর্কের ওপর তাদের নিয়ন্ত্রণও দ্রুত দুর্বল হচ্ছে। অর্থাৎ এতদিন মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে বড় সিদ্ধান্তগুলোতে ওয়াশিংটনের যে ভূমিকা ছিল, সেটি ভবিষ্যতে আর আগের মতো নাও থাকতে পারে, এমন ইঙ্গিতই দিচ্ছেন ইরানের এই শীর্ষ নেতা। তাহলে সত্যিই কি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য থেকে বেরিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, নাকি এটি ইরানের রাজনৈতিক মূল্যায়ন মাত্র? কারণ সাম্প্রতিক বিশ্লেষণগুলোতে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা কাঠামোয় পরিবর্তনের ইঙ্গিত অবশ্যই দেখা যাচ্ছে। উপসাগরীয় দেশগুলো যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নিশ্চয়তার ওপর আগের মতো নির্ভরশীল থাকবে কিনা তা নিয়ে নতুন করে ভাবছে। একই সময়ে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে নতুন প্রতিরক্ষা সহযোগিতাও আঞ্চলিক সমীকরণে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। তবে এর অর্থ এই নয় যে যুক্তরাষ্ট্র রাতারাতি মধ্যপ্রাচ্য ছেড়ে দিচ্ছে, বরং বাস্তবতা হলো ওয়াশিংটনের সামরিক ও কৌশলগত উপস্থিতি এখনো এই অঞ্চলে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যুদ্ধের পর আঞ্চলিক দেশগুলোর চিন্তা ভাবনায় যে পরিবর্তন এসেছে, সেটিই হয়তো গালিবাফের বক্তব্যের মূল বিষয়। তিনি আরও দাবি করেছেন, ইসরায়েলের নদী থেকে সাগর পর্যন্ত আধিপত্য বিস্তারের যে পরিকল্পনা ছিল, সেটিও এখন বাস্তবতার বদলে অলীক কল্পনায় পরিণত হয়েছে। অর্থাৎ গালিবাফের বক্তব্যে শুধু যুক্তরাষ্ট্র নয়, ইসরায়েলের আঞ্চলিক উচ্চাকাঙ্ক্ষাকেও সরাসরি চ্যালেঞ্জ করা হয়েছে। অর্থাৎ তেহরানের বার্তা, মধ্যপ্রাচ্য আর বাইরের কোনো শক্তির ইচ্ছা মতো পরিচালিত হবে না। এই অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণ করবে এই অঞ্চলের দেশগুলোই। মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী যুদ্ধাস্ত্রগুলোর একটি মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন। বিশাল এই যুদ্ধ জাহাজকে ঘিরে বরাবরই থাকে শক্তি আর আধিপত্যের গল্প। কিন্তু এবার ইরানের সঙ্গে চলমান যুদ্ধে এই রণতরীকে ঘিরেই সামনে এসেছে চমকে দেওয়ার মতো এক সংকট। সবচেয়ে অবাক করা বিষয় হলো, আব্রাহাম লিঙ্কনের গায়ে সরাসরি কোনো ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত করেনি। তবু ইরানের হামলার প্রভাব থেকে রেহাই পায়নি এই মার্কিন রণতরী। কারণ ইরান আঘাত করেছে এমন একটি জায়গায় যার প্রভাব গিয়ে পড়েছে সরাসরি আব্রাহাম লিঙ্কনের যুদ্ধ পরিচালনার সক্ষমতার উপর। কিন্তু
কিভাবে, কোথায় আঘাত করলো ইরান, আর কিভাবে হাজার হাজার মাইল দূরে থাকা একটি মার্কিন বিমানবাহী রণতরীর জন্য তৈরি হলো সরবরাহ সংকট। ঘটনাটি বুঝতে হলে ফিরে যেতে হবে ইরানের পাল্টা হামলার সেই মুহূর্তে। মেহের নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন বাহরাইনে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ মার্কিন নৌ ঘাঁটিতে আঘাত হানে। এই হামলা ছিল ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চালানো হামলার পাল্টা জবাবের অংশ। আর এই হামলার পরই বদলে যেতে শুরু করে মার্কিন বাহিনীর জন্য পুরো সরবরাহ ব্যবস্থার হিসেব। কারণ বাহরাইনে ওই ঘাঁটি কোনো সাধারণ সামরিক স্থাপনা ছিল না। উপসাগরীয় অঞ্চলে মোতায়েন মার্কিন নৌবাহিনীর জন্য এটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লজিস্টিক্স হাব, অর্থাৎ যুদ্ধজাহাজ ও যুদ্ধবিমানকে দীর্ঘ সময় ধরে অভিযান চালিয়ে যেতে যে জ্বালানি, খাবার, যন্ত্রাংশ, গোলা বারুদ ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রীর দরকার, সেগুলো সরবরাহের ক্ষেত্রে ঘাঁটিটির ছিল গুরুত্বপূর্ণ ভূমিকা। কয়েক দশক ধরে মার্কিন নৌবাহিনী এই অবকাঠামোর উপর নির্ভর করে আসছিল, কিন্তু ইরানের হামলার পর সেই গুরুত্বপূর্ণ কেন্দ্রের বড় একটি অংশ ধ্বংস হয়ে যায়। আর এখানেই তৈরি হয় আব্রাহাম লিঙ্কনের জন্য বড় সমস্যা। কারণ একটি বিমানবাহী রণতরী যতই শক্তিশালী হোক, সেটি একা যুদ্ধ চালাতে পারে না। আকাশে যুদ্ধ বিমান উড়বে, জাহাজ চলবে, হাজার হাজার সেনা ও নাবিক দায়িত্ব পালন করবেন। আর এসবের পেছনে প্রয়োজন হবে একটি বিশাল সরবরাহ নেটওয়ার্ক। এই নেটওয়ার্কের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল বাহরাইনের ঘাঁটি। সেটি অকার্যকর হয়ে যাওয়ার পর পেন্টাগনকে দ্রুত বিকল্প ব্যবস্থা খুঁজতে হয়। আর তখন সামনে আসে ভারত মহাসাগরের দিয়াগো গার্সিয়া। ব্রিটিশ নিয়ন্ত্রণাধীন এই দ্বীপের সামরিক ঘাঁটিকে বিকল্প সরবরাহ কেন্দ্র হিসেবে ব্যবহার করার পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু এখানেই রয়েছে আরও বড় চ্যালেঞ্জ। দিয়াগো গার্সিয়া আব্রাহাম লিঙ্কন সহ মার্কিন বিমানবাহী রণতরী স্ট্রাইক গ্রুপ যে এলাকায় অভিযান পরিচালনা করছে, সেই ওমান উপসাগরীয় এলাকা থেকে প্রায় 2200 মাইল দূরে। অর্থাৎ আগে যে সরবরাহ তুলনামূলকভাবে কাছের একটি ঘাঁটি থেকে পাওয়া যেত, এখন তার বিকল্প হিসেবে ব্যবহার করতে হচ্ছে অনেক দূরের একটি ঘাঁটি। আর যুদ্ধের সময় দূরত্ব মানেই শুধু সময় নয়, এর সঙ্গে যুক্ত হয় বাড়তি পরিবহন, বাড়তি জ্বালানি, বাড়তি নিরাপত্তা এবং বাড়তি ঝুঁকি। ফলে ইরানের হামলার প্রভাব শুধু একটি ঘাঁটির মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, এর প্রভাব ছড়িয়ে পড়েছে মার্কিন নৌবাহিনীর সামগ্রিক লজিস্টিক্স ব্যবস্থায়। আর সেই চাপ গিয়ে পড়েছে বিমানবাহী রণতরীর ওপরও। প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনের গুরুত্বপূর্ণ সরবরাহ কেন্দ্র হারানোর কারণে বিমানবাহী রণতরীগুলো পরিচালিত অভিযানের ওপরও প্রভাব পড়েছে। সরবরাহ ও রসদ ব্যবস্থাপনায় দেখা দিয়েছে নানা ধরনের সমস্যা। এখানে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে আব্রাহাম লিঙ্কনের দীর্ঘমেয়াদী মোতায়েনের কারণে। প্রতিবেদন অনুযায়ী রণতরীটিতে প্রায় 5000 নাবিক রয়েছেন, আর তাদের মোতায়েনের মেয়াদ প্রায় 9 মাসে পৌঁছেছে। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে শুধু অস্ত্র আর ক্ষেপণাস্ত্রই গুরুত্বপূর্ণ নয়, দীর্ঘমেয়াদী যুদ্ধের ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো এই বিশাল সামরিক যন্ত্রকে সচল রাখা। একটি বিমানবাহী রণতরী প্রতিদিন যে পরিমাণ খাবার, জ্বালানি, পানি, যন্ত্রাংশ ও অন্যান্য সরঞ্জাম ব্যবহার করে তা কল্পনা করাও কঠিন। এখন সেই বিশাল সরবরাহ ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র যদি হঠাৎ অকার্যকর হয়ে যায়, তাহলে তার প্রভাব কতটা গভীর হতে পারে, আব্রাহাম লিঙ্কনের বর্তমান পরিস্থিতি যেন তারই উদাহরণ। তবে এখানে একটি বিষয় পরিষ্কার করা জরুরি, ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে আব্রাহাম লিঙ্কন সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে এমন তথ্য নেই। অর্থাৎ রণতরীটির গায়ে সরাসরি আঘাত লেগেছে এমন নয়, কিন্তু যুদ্ধের বাস্তবতায় ক্ষতি সবসময় চোখে দেখা যায় না।